হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব। ইংলিশেরও একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, যেটা ইংরেজির জন্য, যে কোনো পরীক্ষায় ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো 2025 সালে যে সমস্ত ইডিয়মস এবং ফ্রেজেস এসছে, যেগুলো একটু মানে একটু কঠিন টাইপের, এবং কিছু কিছু ইডিয়মস আর ফ্রেজ এমন এসছে যেগুলো খুব রিপিট হচ্ছে বারবার। তো এই রকম ইডিয়মস আর ফ্রেজেসগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করবো, ঠিক আছে? টোটাল 32টা মতো আছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। তো এটা মুখস্থ করলে অনেকটা হেল্প হবে তোমাদের জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট ইডিয়ম কি? ফার্স্ট ইডিয়ম হলো গেট ইনটু হট ওয়াটার। গেট ইনটু হট ওয়াটার মানে গরম জলের মধ্যে থাকা। দেখো, এই ইডিয়মটা শুনেই তোমরা বুঝতে পারবে এর মানেটা কি। গেট ইনটু হট ওয়াটার, কেউ কখনোই চাইবে না গরম জলের মধ্যে ডুবে বসে থাকতে, কারণ এটা তার জন্য বিপজ্জনক হতে পারে বা তার জন্য প্রবলেমেটিক হতে পারে বা ঝামেলা সৃষ্টি করতে পারে। তো গেট ইনটু হট ওয়াটারের মানে কিন্তু এটাই, কোনো বড়সড় বিপদে পড়া বা কোনো ঝামেলার মধ্যে পড়া। দেখো, একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই ব্যাপারটা। হি গট ইনটু হট ওয়াটার ফর ফরগেটিং হিজ বসেস ইনস্ট্রাকশন। বসের ইনস্ট্রাকশন ভুলে যাওয়ায় কিন্তু সে একটা হট ওয়াটার সিচুয়েশনের মধ্যে পড়লো বা একটা ঝামেলার মধ্যে বা বিপদের মধ্যে পড়লো। আই গট ইনটু হট ওয়াটার আফটার মিসিং দ্য মিটিংটা মিস করায় কিন্তু আমি একটা বিপদের মধ্যে পড়লাম, ঠিক আছে? তো এটা গেল গেট ইনটু হট ওয়াটার, যার মানে হলো বিপদে বা ঝামেলায় পড়া। সেকেন্ড আমাদের ইডিয়মটা হলো কাট টু দ্য চেজ। কাট টু দ্য চেজ, দেখো ইডিয়মস যেগুলো আমরা জেনারেলি আমাদের সিলেবাসে রয়েছে, সেই ইডিয়মসগুলো কিন্তু জেনারেলি ভারতীয় কালচারের কনটেক্সটে কিন্তু বানানো না। এগুলো মেইনলি আসে ব্রিটিশ, মেডিয়াভেল ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে। যেগুলো একটু নতুন টাইপের, একটু মানে নতুন টাইপের শোনায়, একটু আলাদা টাইপের শোনায়, সেগুলো মেইনলি আমেরিকান হয়। আর যেগুলো মানে শোনা শোনা লাগে, যাদের সাথে আমাদের বাংলার প্রভাবেরও বা নীতি বা বাংলায় কিছু প্রভাব আছে না, সেগুলোর মিল থাকে, সেগুলো মেইনলি মেডিয়াভেল ইউরোপ থেকে এসছে তাদের অরিজিন। তো কাট টু দ্য চেজ, এইটার অরিজিন, এই ইডিয়মটার অরিজিন কিন্তু এসছে হলিউড থেকে। পুরোনো হলিউড সিনেমা কী হতো? পুরোনো হলিউড সিনেমা অনেকটা লম্বা হতো, অনেক বড় হতো, এবং অনেক বোরিং এবং বিরক্তিকর দৃশ্য ছিল, যার ফলে অডিয়েন্সের রিটেনশন অত ভালো হতো না, দর্শকরা সেটা পছন্দ করতো না। তো ধীরে ধীরে কী হয়, হলিউড সিনেমায় এই বোরিং সিন যেগুলো, সেগুলো কেটে সরাসরি চেস সিন বা ক্লাইম্যাক্স সিন বা অ্যাকশন সিন যেগুলো, সেগুলো দেখানো শুরু হয়। তো এখান থেকেই এসে কাট টু দ্য চেস। তো পুরোনো হলিউড সিনেমায় লম্বা বিরক্তিকর দৃশ্যগুলোকে কাটিয়ে সরাসরি চেস সিন বা ইন্টারেস্টিং সিন দেখানো হতো, কারণ সেগুলো ছিল সবথেকে বেশি এক্সাইটিং অংশ। তাই কাট টু দ্য চেস বলতে মূল বিষয়ে চলে আসা বোঝায়, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। লেটস কাট টু দ্য চেস, হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট। অনেকে দেখো না, অনেক সময় কারো কাছ থেকে কিছু চাওয়ার হলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, তখন সামনের ব্যক্তি বলে লেটস কাট টু দ্য চেস। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সঠিকভাবে বলো, ঝেড়ে কাছো তো কী বলতে চাও। তো সেটাই কাট টু দ্য চেস মানে হচ্ছে সরাসরি মূল কথায় আসা। বাংলায় যদি বলো, ঝেড়ে কাছো। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, সো কাট টু দ্য চেস, আমাদের কাছে বেশি সময় নেই, তাহলে মূল পয়েন্টে আসো, মূল বক্তব্যে আসো। তো কাট টু দ্য চেস মানে হলো গেট ইনটু দ্য মেইন পয়েন্ট। এবার দেখো, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হলো চুপচাপ পরিবেশ সে কথা শুরু করা বা মৌনতা ভঙ্গ করা। দেখো, এর অরিজিনটা কোথা থেকে? এর অরিজিনটাও অনেকটা ইউরোপ থেকে। ইউরোপে নর্থ সি, সুমেরু মহাসাগর যেটা, তো ওই মহাসাগরটা কিন্তু ইউরোপের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ইউরোপের, তোমরা জানো ইউরোপের একটু ঠান্ডার দেশ অবস্থিত, উত্তরের দিকে অবস্থিত। তো সেখানে শীতকালে কী হয়, শীতের সময় পুরো বড় তোমার নদী নালা হোক বা বড় সমুদ্র হোক, সব কিছুর ওপরেই কিন্তু একটা মোটা বরফের আস্তরণ পড়ে যায়, এবং তার মধ্যে দিয়ে কিন্তু জাহাজ চলাচল করতে পারে না। তো কী হয়, এই জাহাজ মানে বড় জাহাজ চলাচল করার আগে তার সামনে মানে প্রথমে একটা ছোট জাহাজ পাঠানো হয়, যার কাজই থাকে শুধু বরফটা ভাঙা, বরফটা ভেঙে রাস্তা ক্লিয়ার করে দেওয়া বড় জাহাজটির জন্য, যেটা ইম্পর্টেন্ট, যেটা বাণিজ্যের জন্য ইম্পর্টেন্ট। তো ব্রেক দ্য আইস কিন্তু এই কনটেক্সট থেকেই এসছে। অনেক সময় হয় না, কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে বলো বা কোনো অফিস পার্টিতে বা কোনো রকমের পার্টিতে কী হয়, গ্যাদারিংয়ে সবাই কী হয়, এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ মানে সাহস করে কোনো কথা বলতে চায় না। তো তার মধ্যেই যদি এমন এক কোনো ব্যক্তি থাকে খুব এক্সট্রোভার্ট টাইপের, সে গিয়ে কী করে, এমন একটা জোকস ক্র্যাক করে যাতে সবার অ্যাটেনশান তার দিকে চলে আসে, এবং সবাই আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে। তো সেই জিনিসটাকেই বলা হয় ব্রেক দ্য আইস। হি টোল্ড আ ফানি স্টোরি টু ব্রেক দ্য আইস, মানে মৌনতা ভঙ্গ করার জন্য সে একটা জোক ক্র্যাক করলো, ফানি জোক বা ফানি স্টোরি বললো।
তো ব্রেক দ্য আইস মানে চুপচাপ পরিবেশে কথা শুরু করা বা মৌনতা ভঙ্গ করা। এবার আমরা 4 নম্বর ইডিয়মে চলে এসেছি, সি আই টু আই। সি আই টু আই এর বাংলা মানে হলো পুরোপুরি একমত হওয়া। দেখো আগে বিশ্বাস করা হতো যদি কোনো দুজন ব্যক্তির আই লেভেল, চোখের লেভেল মানে একই লেভেলে হয়, একই হাইটের হয়, তাহলে তাদের চিন্তাধারা ম্যাচ করবে, এরকম একটা মানে স্টিরিওটাইপ ছিল, এরকম একটা সুপারস্টিশিয়ান ছিল, বিশ্বাস ছিল মানুষের মধ্যে। তো সেখান থেকে এই ইডিয়মটা এসছে, সি আই টু আই মানে পুরোপুরি একমত হওয়া। তারপরের ইডিয়ম হলো 5 নম্বর ইডিয়ম, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। দেখো তুমি যদি হাতে একটা টুপি নাও, সেই টুপিটা যদি হাত থেকে ছেড়ে দাও, টুপিটা ছেড়ে দিলে মাটিতে পড়তে কতক্ষণ সময় লাগবে? মাত্র কয়েক সেকেন্ড। মানে চোখের পলকে টুপিটা তোমার হাত থেকে নিচে মাটিতে পড়ে যাবে গ্র্যাভিটির জন্য। তো এটাই হচ্ছে কি এই ইডিয়মটার মানে, সঙ্গে সঙ্গে ঘটা বা তৎক্ষণাৎ ঘটা, সেটাই হচ্ছে কি অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। দেখো পুরনো আমেরিকায় আমি কাউবয়দের যুগ যখন, পুরনো আমেরিকায় কী হতো, ঝগড়া মানে কারোর সাথে ফাইটিং হচ্ছে, দেখো না দুটো কাউবয় সামনাসামনি দাঁড়িয়ে থাকে দুটো বন্দুক নিয়ে, আর যে ডিসাইডার থাকে সে কী করে, হ্যাট যখনই ফেলে, নিজের টুপিটা যখনই ফেলে তখনই দুজনেই কিন্তু ফায়ার করে। তো এরকম ঝগড়া বা মারামারি, লড়াই কিংবা দৌড় প্রতিযোগিতা শুরু করার সংকেত ছিল টুপি ফেলে দেওয়া। টুপি ফেলে দেওয়া মানে দৌড় শুরু হলো বা লড়াই শুরু হলো। তো সেখান থেকেই এসে অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট মানে তৎক্ষণাৎ বা সাথে সাথে কোনো কাজ শুরু করা, এটাকে বলা হয় ড্রপ অফ আ হ্যাট, কোনো কাজ সেরে ফেলা বা কোনো কাজ শুরু করা। শি ইজ রেডি টু হেল্প অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। সে সবসময় তোমার মানুষকে হেল্প করার জন্য তৎপর থাকে, সদা তৎপর থাকে। হি ক্যান ট্রাভেল এনিওয়্যার অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট। অনেকে থাকে না ট্রাভেল ফ্রি, খুব খুব ভ্রমণ পিপাসু, মানে তারা সবসময় ভ্রমণের জন্য রেডি থাকে, ঘুরতে যাওয়ার জন্য রেডি থাকে সবসময়। 6 নম্বর ইডিয়মটা কী বলেছে, হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক মানে ঘুমোতে যাওয়া, ঘুমোতে যাওয়া বা শোয়ার প্রস্তুতি নেওয়া। হিট দ্য স্যাক এটা কিন্তু ইউরোপিয়ান একটা প্রভাব। হিট দ্য স্যাক কোথা থেকে এসছে? আগে মানুষ কী করতো, ইউরোপিয়ান লোকেরা, তারা খড়ের বস্তা ইউজ করতো গবাদি পশুকে খাওয়ানোর জন্য, যে হে বা স্ট্যাক। তো সেই বস্তার ওপর যারা গ্রাম্য লোক ছিল বা কারোর ফার্মে কাজ করতো, ঠিক আছে, চাকরি করতো, তারা কী করতো, শোয়ার সময় ওই মানে খড়ের যেই বস্তা তার ওপর শুতো, ঘুমোতো। তাই জন্য তারা ঘুমানোর আগে ওটাকে ভালো করে পেটাতো, ভালো করে বাড়ি মারতো ওর মধ্যে লাঠি দিয়ে পেটাতো, যাতে খড়ের বস্তার ওপর যা তোমার নোংরা আছে বা কাটা ফাটা আছে কোনো কিছু থাকলে সেটা সাফ হয়ে যেত। যেমন কম্বলও দেখো না পিটিয়ে পিটিয়ে সাফ করা হয়, তো সেরকমভাবেই সেই খড়ের বস্তাটাকে সাফ করা হতো যাতে তার উপর ঘুমোতে যাওয়া যায়, তার উপর শোয়া যায়। তো সেখান থেকেই এসছে হিট দ্য স্যাক মানে ঘুমোতে যাওয়া। নেক্সট ইডিয়ম দেখে নিই, 7 নম্বর ইডিয়ম কী বলেছে, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডের মানে হলো আবার নতুন করে শুরু করা। এই ইডিয়মটার অরিজিনও খুব ইন্টারেস্টিং। দেখো এখন তো অটোক্যাড বা সফটওয়্যার চলে এসেছে বিভিন্ন ধরনের, যেখানে ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে সমস্ত কিছুর, বিল্ডিংয়ের ডিজাইন, বিল্ডিংয়ের ভেতরে যে সমস্ত পাইপ লাইন থাকবে তার ডিজাইন, ড্রেনেজ থাকবে তার ডিজাইন। কিন্তু আগে এমনটা ছিল না। আগে কম্পিউটারের আগে কী করা হতো, বড়ো ড্রয়িং শিট থাকতো, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়েছো তারা জানো, বড়ো ড্রয়িং শিটের মধ্যে ম্যানুয়ালি খুব প্রিসাইজলি ড্রয়িং করতে হতো। তো সেখানে যদি কোনো ডাইমেনশন মিস্টেক বা কোনো লাইনের যদি কোনো কোনো একটা মাইনর ভুল হলেও পুরো ড্রয়িং শিটটাই কিন্তু বেকার হয়ে যেত। তো তখন তাদের কী হতো, আবার নতুন করে ড্রয়িং শিট নিয়ে ড্রয়িং চালু করতে হতো, পুরো প্ল্যানিং করতে হতো। তো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড কিন্তু ইডিয়মটার অরিজিন এখান থেকেই। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডের মানে হলো আবার নতুন করে শুরু করা। ইঞ্জিনিয়াররা ভুল করলে আবার নতুন করে ড্রয়িং বোর্ড ডিজাইন করতো, তাই নতুন করে শুরু করাকে বলা হতো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। আওয়ার প্ল্যান ফেইল্ড, সো ইটস ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। 8 নম্বর ইডিয়মটা তোমরা সবাই শুনেছো হয়তো, ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে শুভকামনা, কাউকে বেস্ট অফ লাক বা গুড লাক উইশ করা। দেখো ব্রেক আ লেগ কেন এসছে গুড লাক বা শুভকামনা হিসাবে? দেখো আগে কী হতো, থিয়েটার জগতে যখনই কাউকে বেস্ট অফ লাক বলা হতো না, সে একটা প্রেশার নিয়ে নিত, আর থিয়েটারে গিয়ে সে ধেরিয়ে দিত, সে ঠিক করে পারফর্ম করতে পারতো না বা কোনো একটা অঘটন ঘটতো, ঠিক আছে। তো সেখান থেকেই মানুষ কী করতে শুরু করে, যেটা শুভকামনার জন্য বেস্ট অফ লাকের বদলে তার উল্টোটা বলতে শুরু করে, ব্রেক আ লেগ মানে একটা পা ভেঙে দাও। তো সেখান থেকেই আসে এই ইডিয়মটা, ব্রেক আ লেগ মানে শুভকামনা। 9 নম্বর ইডিয়ম স্মেল আ র্যাট। নাম শুনেই বুঝতে পারছো, ইডিয়মটা শুনেই বুঝতে পারছো, স্মেল আ র্যাট মানে সন্দেহ হওয়া। তো এটার কোনো সেরকম অরিজিন স্টোরি নেই। স্মেল আ র্যাট বাজে গন্ধ পাওয়া মানে সন্দেহ প্রকাশ করা, সন্দেহ করা কোনো জিনিসকে নিয়ে। গেট আউট অফ হ্যান্ড
গেট আউট অফ হ্যান্ড মানে তোমরা জানো সবাই, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। পড়েই বুঝতে পারছো তুমি লিটারাল মিনিং। গেট আউট অফ হ্যান্ড মানে কারোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, নাগালের বাইরে চলে যাওয়া। আগেকার দিনে যখন যখন মানুষ কৃষিকাজের জন্য গরু বা ঘোড়া ইউজ করতো, তারা সবসময় একটা লাগাম রাখতো, দড়ি রাখতো নিজের হাতে। তো সেই দড়ি ছিঁড়ে যদি কখনও সেই গবাদি পশু ঘোড়া বা গরু পালিয়ে যেত, তখন কিন্তু সেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। তো সেখান থেকে এসে গেট আউট অফ হ্যান্ড। 11 নম্বর ইডিয়ম কী বলেছে? ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজের ঢাক নিজেই পেটানো। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের প্রশংসা নিজেই করা। আগেকার দিনে দেখো, আগেকার দিনে কী হতো, ধরো দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবার প্রজারা তো যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা বাইরে থাকে। যুদ্ধক্ষেত্র সাধারণত কোনো সীমান্তবর্তী এরিয়ায় বা ফাঁকা জায়গায় হয়। তো কোনো যে পক্ষ জিতে গেল তোমার যুদ্ধ, সে অ্যানাউন্স করার জন্য কী করতো, নিজেদের ট্রাম্পেট বাজাতো, নিজেদের বাজনাপত্র সব বাজানো শুরু করতো যুদ্ধক্ষেত্র এবং প্রজারা যেখানে থাকতো, রাজধানী বা নর্মাল লোকাল এরিয়াতে। এটার জন্যই যাতে সবাই জানতে পারে যে হ্যাঁ, আমরা যুদ্ধটা জিতে গেছি। তো সেখান থেকে এসে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজের প্রশংসা নিজেই করা, আমরা যুদ্ধ জিতে গেছি। সেখান থেকেই এসে কিন্তু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট ইডিয়মটি। পরের ইডিয়ম হলো হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ডের মানে হলো নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করা। মানে আমার কাছে একটা কুড়াল আছে, সেটাকে আমি ধার দেবো, কিন্তু নিজের মেশিনে নয়, অন্যের মেশিনে। এটাই হলো এর অরিজিন। অরিজিন কীভাবে এসছে? আগেকার দিনে কী করতো মানুষেরা, নিজেদের অ্যাক্স বা কুঠার ধার দেওয়ার জন্য অন্যের বাড়িতে গিয়ে তার চাকা ঘুরিয়ে সেটা ধার দিত, ঠিক আছে? মানে নিজের স্বার্থসিদ্ধি করতো অপরকে ইউজ করে। তো সেখান থেকেই এসছে, এই সেলফ বেনিফিট থেকেই এসছে কিন্তু এই ইডিয়মটি, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড মানে নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা করা। 13 নম্বর ইডিয়ম কী বলেছে? ডার্ক হর্স। ডার্ক হর্স মানে হচ্ছে একজন অপ্রত্যাশিত বিজয়ী, মানে যার কল্পনাই কেউ করেনি। এমন কোনো কন্টেস্ট যদি জিতে যায়, তখন তাকে ডার্ক হর্স বলা হয়। দেখো, আগে কী হতো, ঘোড়া দৌড়ের সময় ঘোড়া দৌড়ের গ্যাম্বলিং, হর্স রেসিংয়ের গ্যাম্বলিং এখনও হয়, আগেও হতো। তো তখন কী করা হতো, যদি এমন একটা ঘোড়া জিতে যেত যাকে কেউ কখনো নজরই মানে যে কারোর নজরেই আসেনি এবং যার ওপর কেউ বেশি বেটিং করেনি, তো সে যদি জিতে যেত সেরকম ঘোড়া, তখন তাকে বলা হতো একজন আনএক্সপেক্টেড উইনার বলা হতো তাকে, একটি আনএক্সপেক্টেড উইনার। আর সেখান থেকেই তাকে ডার্ক হর্স বলা হতো। তো সেখান থেকেই এসে এই ইডিয়মটি। ডার্ক হর্স মানে হচ্ছে একজন অপ্রত্যাশিত বিজয়ী, মানে এমন একজন যাকে কেউ চেনেই না, সে যদি বা যার ওপর কোনো আশাই ছিল না, সে যদি জিতে যায়, তখন তাকে ডার্ক হর্স বলা হয়। নেক্সট ইডিয়ম হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল, নাম থেকে বুঝতে পারছো, বার্ন দ্য মিডনাইট অয়েল। মধ্যরাতে তেল কেউ কখন জ্বালায়? যখন অনেক রাত অবধি সে কাজ করে বা পড়াশোনা করে, তখনই মিডনাইট অয়েল বার্ন হয়। আগেকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, তেলের ল্যাম্পে মানুষ পড়াশোনা করতো বা কোনো কাজ করতো। তো মাঝরাত অবধি যদি কারো তেল পুড়তো ল্যাম্পের, তার মানে সে মাঝরাত অবধি বাতি জ্বালিয়ে পড়াশোনা করছে বা কাজ করছে। তার রাত জেগে কাজ করা বা পড়াশোনা করা, এটার মানে হলো বার্ন দ্য মিডনাইট অয়েল। নেক্সট ইডিয়ম দেখে নিই, 15 নম্বর ইডিয়ম কী বলেছে? আ স্টোনস থ্রো মানে একটা পাথরের ছুড়লে যত দূর যায় তত দূরের দূরত্ব, মানে একদম কাছে, একদম হাতের কাছে বা নাগালের কাছে, সেটাকে বলা হয় স্টোনস থ্রো। সাধারণত একজন মানুষ যত দূর পাথর ছুটতে পারে সেই মাপের দূরত্ব বোঝাতে ব্যবহার করা হয় স্টোনস থ্রো। একটা স্টোন মানুষ কত দূর ছুটতে পারে, বেশি দূর ছুটতে পারে না। তো স্টোনস থ্রো মানে হচ্ছে ভেরি ক্লোজ ডিস্টেন্স, খুব কাছের ডিস্টেন্সকে বলা হয় স্টোনস থ্রো। 16 নম্বর প্রশ্ন বলেছে অল ইয়ার্সের বাংলা মানে হলো পুরো মনোযোগ দিয়ে শোনা। দেখো, এটার অরিজিন হচ্ছে এরকমভাবে, যদি কেউ এমনভাবে কথা বলে যার কথা তুমি বুঝতে পারছো না, তো বা খুব ফিসফিস করে বা এমন টোনে কথা বলছে, এমন অ্যাকসেন্টে কথা বলছে যেটা তোমার কাছে নতুন, তো সেক্ষেত্রে তুমি কী করবে, খুব ফুল অ্যাটেনশান দিয়ে দু কান দিয়ে তাকে শুনবে, ঠিক আছে? মানে তোমার যতগুলো কান আছে তার সব ফোকাস থাকবে তার কথার দিকে, ভয়েসের দিকে। তো সেখান থেকে হচ্ছে অল ইয়ার্স মানে পুরো মনোযোগ দিয়ে শোনা। 17 নম্বর ইডিয়ম হচ্ছে স্পিল দ্য বিনস মানে গোপন কথা ফাঁস করে দেওয়া হচ্ছে স্পিল দ্য বিনস। এটার অরিজিন কিন্তু প্রাচীন গ্রিস জানো তোমরা, ডেমোক্রেটিক ছিল, মানে ভোটাভুটি সিস্টেম ছিল ওখানে। জনগণই নিজেদের আর কি কর্তাকে বা শাসনকর্তাকে নিয়োগ করতো। তো সেখানে কী হতো, ভোটিংয়ের সময় দু ধরনের বিনস মানুষের কাছে থাকতো, দুটো আলাদা আলাদা কালারের, কারো কাছে সাদা বিনস, কারো কাছে কালো বিনস মানে হচ্ছে বীজের দানার মতো জিনিস।
আর একটা মাটির পাত্র বা কোনো একটা পাত্রের মধ্যে সেই বিনস ঢালা হতো। যেই প্রার্থীকে সাপোর্ট করতো সে সেই কালারের বিনস ফেলে দিত, মানে সেই পাত্রের মধ্যে রাখতো। তো এবার ধরো ফল প্রকাশের আগেই কী হলো, পাত্রটা উল্টে পড়ে গেল, তাহলে কী হতো, সেই পাত্রের ভিতর যত বিনস সব ছড়িয়ে যেত এবং মানুষ চোখে দেখেই বুঝে যেত যে কোন বিনসটা বেশি আছে, মানে কে জিতবে, মানে সিক্রেটটা রিভিলই হয়ে গেল। একটা ইলেকশনের যে সিস্টেমে যে একটা সিক্রেসি থাকে সেটাই রিভিল হয়ে গেল স্পিল দ্য বিনসের মাধ্যমে। তো সেটাই হচ্ছে কি এই ইডিয়মটার মানে, স্পিল দ্য বিনস মানে গোপন কথা ফাঁস করে দেওয়া। 18 নম্বর ইডিয়ম, অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ারের মানে হচ্ছে কি একদম শেষ মুহূর্তে। দেখো এটা কিন্তু এসছে একটা বাইবেলের একটা স্টোরি থেকে। এই কথাটির উৎস হচ্ছে বাইবেলের একটা স্টোরি থেকে, গসপেল, বাইবেলের ছোটো ছোটো গল্পগুলোকে গসপেল বলা হয়। গসপেল অফ ম্যাথিউর একটি গল্প থেকে, যেখানে একজন জমির মালিক কী করে, কিছু কাজের জন্য একটা কন্ট্যাক্ট নেয়। এবার সে দেখছে সেই কাজের জন্য যতজন লোক সে নিয়োগ করছে সেই লোককে দিয়ে কিন্তু একদিনে সেই কাজ নামানো যাবে না, কাজ সারা যাবে না। তো কী করে, সে প্রত্যেক ঘন্টায় একজন করে বা দুজন করে নতুন লোক নিতে শুরু করে, প্রত্যেক ঘন্টায় কিছু নতুন লোক নিতে শুরু করে। এইভাবে করতে করতে 11th আওয়ার মানে শেষ কাজের শেষ সময়েও, শেষ ঘন্টাতে গিয়েও সে কিন্তু কিছু লোক নেয়। কিন্তু সেক্ষেত্রে কী করতে হয় তাকে, সেই 11th আওয়ার বা কাজের শেষ ঘন্টায় যেই লোক নিল তাদেরও কিন্তু সমান দিনে, মানে একই দিনের মজুরি, পুরো একদিনের মজুরি কিন্তু তাকে পে করতে হবে। তো সেখান থেকেই এসছে অ্যাট দ্য 11th আওয়ার, মানে একদম শেষ মুহূর্তেও কাজ করে যাচ্ছে। হি সাবমিটেড দ্য ফর্ম অ্যাট দ্য 11th আওয়ার, সে তার ফর্মটা সাবমিট করলো একদম 11th আওয়ারে বা শেষ মুহূর্তে। দে মেড দ্য ডিসিশন অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্তে সে নিজের ডিসিশন বা নির্ণয় প্রকাশ করলো। তো মনে থাকবে অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে একদম শেষ মুহূর্তে কোনো কাজ করা। 19 নম্বর ইডিয়ম হলো বাটার সামওয়ান আপ। নাম শুনেই, ইডিয়মটা শুনেই বুঝতে পারছো, কারোর তোষামত করা, চামচাগিরি করা, কাউকে তেল মারাই হচ্ছে কি বাটার সামওয়ান আপের লিটারাল মানে, ইডিয়মটার মানে। হি ইজ বাটারিং আপ হিজ বস ফর আ প্রমোশনের জন্য অনেকেই নিজের বসকে তেল মারে। ডোন্ট বাটার মি আপ, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কী চাও সেটা বলো, তেল মেরো না। 20 নম্বর ইডিয়ম ফেস দ্য মিউজিক। এটাও খুব ইন্টারেস্টিং একটা ইডিয়ম আর খুব ইম্পর্টেন্ট। ফেস দ্য মিউজিকের মানে হলো নিজের ভুলের শাস্তি পাওয়া বা নিজে যে ভুল করেছে তার ফলটা মেনে নেওয়া। দেখো আগেকার দিনে কী হতো, আগেকার দিনে ইউরোপে যখন কেউ খুব গুরুতর ভুল করতো সেনাবাহিনীতে, যার জন্য তাকে পদত্যাগ করতে হতো। তো সেই সময় সে যখন পদত্যাগ করছে তার ভুলের জন্য, সে যখন পদত্যাগ করে নিজের কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কী করা হতো, তার পেছন একটা বাজনার দল বেরোতো, ঠিক আছে, একদল বাজনা বাজাতে বাজাতে বেরোতো তার পেছন, আর সেই বাজনার সুর ছিল ব্যঙ্গাত্মক ধরনের, স্যাটায়ারিক্যাল, তাকে ব্যঙ্গ করে সেই মিউজিকটা প্লে করা হতো। এবং তার মধ্যে একটা তো মানে কষ্ট আছেই, তার চাকরি গেছে এবং তার সাথে তাকে এই ব্যঙ্গাত্মক মিউজিকটাও ফেস করতে হচ্ছে। তো সেখান থেকেই এসে ফেস দ্য মিউজিক, মানে নিজের ভুলের ফল মেনে নেওয়া, নিজের শাস্তি মেনে নেওয়া, শাস্তির যেই ফল, নিজে যেই ভুল করলো তার জন্য যেই ফল হচ্ছে সেটাকে মেনে নেওয়া। হি ফেল দ্য টাস্ক অ্যান্ড হ্যাড টু ফেস দ্য মিউজিক। সে তার কাজটা কমপ্লিট করতে পারেনি, যার জন্য তাকে ফেস দ্য মিউজিক, তাকে কিন্তু কঠিন মানে সমস্যার সম্মুখীন হতে হবে। ইউ ব্রোক দ্য রুল, নাও ফেস দ্য মিউজিক। তো মনে থাকবে ফেস দ্য মিউজিকের মানে নিজের ভুল বা শাস্তির ফল, নিজের ভুলের শাস্তি বা ভুলের ফল মেনে নেওয়া। তারপর চিপ অফ দ্য ওল্ড ব্লক। চিপ অফ দ্য ওল্ড ব্লক এর মানে হলো ঠিক বাবা বা মায়ের মতোই স্বভাব। দেখো এর অরিজিন কী করে এসছে, কীভাবে এসছে, কাঠের বড় টুকরো থেকে চিপ, ব্লক মানে হচ্ছে কাঠের একটা বড় ব্লক বা বড় একটা টুকরো, আর চিপ মানে ছোট্ট একটা টুকরো। তো কোনো বড় কাঠের ব্লক থেকে যদি একটা ছোট্ট চিপ বা ছোট্ট একটা টুকরো আমরা কেটে তুলে নিই, তাহলে কী হবে, সেই বড় ব্লকটার মতো সমানই হবে কিন্তু সেই চিপের বা সেই ছোট্ট টুকরোটার গুণাবলী। তো সেখান থেকেই কিন্তু এসছে এই ইডিয়মটা। বাবা বা মায়ের মতো স্বভাবকে বলা হয়, সেম স্বভাবকে বলা হয় চিপ অফ ওল্ড ব্লক। হি ইজ চিপ অফ দ্য ওল্ড ব্লক জাস্ট লাইক হিজ ফাদার, হার ড্রয়িং স্কিল শোজ সি ইজ দ্য চিপ অফ দ্য ওল্ড ব্লক। 22 নম্বর ইডিয়ম কী বলেছে, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সব কিছু একই জায়গায় নেওয়ার ঝুঁকি, এক জায়গায় নেওয়ার ঝুঁকি নেওয়া ঠিক নয়। আগে যখন ডিম রাখার জন্য স্পেশাল ঝুড়ি ছিল না, তখন কী হতো, মানুষ কী করতো, একই ঝুড়িতে সব ডিম রাখতো না, আলাদা আলাদা ঝুড়িতে ডিম রাখতো, মানে ফেটে গেল সব ডিম নষ্ট না হওয়ারই চান্স বেশি ছিল এতে, মানে লস কম হতো। তো সেই জন্যই বলা হয় ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে সব কিছু একই জায়গায় রাখার ঝুঁকি নিও না। যদি সব কিছু একই জায়গায় রাখার ঝুঁকি নাও, তাহলে যদি
প্রবলেম হয় তাহলে কিন্তু সব একসাথে নষ্ট হয়ে যাবে। অনেক সময় হয় না, টাকা কেউ এক জায়গায় ইনভেস্ট করে না, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখে, বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে রাখে বা বিভিন্ন ভাবে ইনভেস্ট করে রাখে। এফডি করলো, কেউ কেউ কিছুটা শেয়ারে ইনভেস্ট করলো, কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো। কারণ একদিক থেকে যদি ক্র্যাশ হয় তাহলে অন্যদিকের অন্যদিকের পয়সাটা তাকে সেভ করে নেবে। তো এখান থেকে এসে কিন্তু ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মনে থাকবে সব কিছু একই জায়গায় নেওয়ার ঝুঁকি না নেওয়া। 23 নম্বর, বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু এর মানে হলো হঠাৎ অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটা। দেখো এর অরিজিন কি, পরিষ্কার নীল আকাশে যদি হঠাৎ থান্ডার দেখা যায়, মানে বজ্রপাত দেখা যায়, তাহলে কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা। কেউ এরকম জিনিস কেউ কল্পনাই করেনি, যে কল্পনাই করতে পারে না যে একটা পরিষ্কার আকাশে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। তো সেখান থেকে এসেছে বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে কোনো অপ্রত্যাশিত ঘটনা, হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা। বোল্ট মানে ওই থান্ডারের যেই বজ্রপাত, সেটাকে বোল্ট বলা হয়। ফ্রম ব্লু মানে ব্লু স্কাই, নীল পরিষ্কার আকাশকে ব্লু স্কাই বলা হয়। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটা। কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে গিয়ে কোনো দিনের কাজ শেষ করা। আই এম টায়ার্ড, লেটস কল ইট এ ডে। কল ইট এ ডে অরিজিন এরকম, আগেকার দিনে শ্রমিকরা একটা নির্দিষ্ট সময়ের পর কাজ থামিয়ে দিত যখন তারা খুব ক্লান্ত হয়ে যেত আর পারতো না। এটা তোমার মে রেভলিউশনের আগে, শ্রমিক বিপ্লবের আগে। যখন খুব ক্লান্ত হয়ে যেত তখন তারা কাজ থামিয়ে দিত, তাকেই বলা হতো কল ইট এ ডে। আর তারা বলতো মুখে কল ইট এ ডে, লেটস কল ইট এ ডে, মানে আজকের দিনের কাজ শেষ করবো আমরা। পরের ইডিয়ম হলো বারি দ্য হ্যাচেট। ইম্পর্টেন্ট এটা। বারি দ্য হ্যাচেট মানে ঝগড়া মিটিয়ে শান্তি স্থাপনা করে। হ্যাচেট মানে কি, কুড়ুল বা কোদাল টাইপের কোনো জিনিসকে বলা হয় বারি দ্য হ্যাচেট। আগে নেটিভ আমেরিকানরা কী করতো, আমেরিকার আদিবাসীরা যুদ্ধ শেষে কিন্তু তারা কী করতো, সত্যিই তাদের কুঠার বা কুড়ুল যেটা, সে কিন্তু মাটিতে পুঁতে দিয়ে শান্তির প্রতীক। তারা শান্তি মানে কুড়ালটাকে ঝগড়া শেষে দুটো গোষ্ঠীর মধ্যে ধরো দ্বন্দ্ব হচ্ছে, আদিবাসীরা কী দিয়ে দ্বন্দ্ব করতো, সেখানকার ওই তাদের হাতের কাছে যে সমস্ত হ্যান্ড টুল ছিল তারা সেসব নিয়ে যুদ্ধ করতো। তো যুদ্ধ শেষে যখন শান্তি স্থাপন হয়ে যেত তখন কী করতো, সেই তাদের যে হ্যাচেট বা কোদালটা রয়েছে সেটা কিন্তু মাটি করে কবর দিয়ে দিত এবং এভাবেই শান্তির প্রতিষ্ঠা করতো তারা। তো সেখান থেকে এসে বারি দ্য হ্যাচেট মানে ঝগড়া মিটিয়ে শান্তি স্থাপন করা। 26 নম্বর, কিল 2 বার্ডস উইথ 1 শট। এক ঢেলে 2 পাখি মারা, মানে একটা কাজে দুদিক থেকে যদি প্রফিট হয়, দুদিক থেকে লাভ পায়, তখন তাকে বলা হয় কিল 2 বার্ডস উইথ 1 শট। পুরোনো দিনের শিকারীরা যদি একই পাথরে দুটো পাখি মারতো তাহলে সেটা নিয়ে খুব গর্ববোধ করতো, নিজেকে খুব বড় শুটার ভাবতো। তো সেখান থেকে কিন্তু এসে কিল 2 বার্ডস উইথ 1 শট। খুবই সুন্দর আর কি এটা। এই ইডিয়মটা কিন্তু খুবই সহজ, কিন্তু এটাই তোমার রিপিট হয়েছে 2025 অনেকবার, সেই জন্য। ওয়াইল্ড গুজ চেস। গুজ মানে জানো রাজহাঁসকে গুজ বলা হয়। রাজহাঁস দেখেছো কিনা জানি না। রাজহাঁস কিন্তু খুব মানে সহজে, মানে দেখে মনে হয় একটু বড় সাইজের, স্লো হবে, কিন্তু রাজহাঁস কিন্তু খুব জোরে দৌড়ায়। কেন জোরে দৌড়ায়, তাদের পাগুলো খুব স্ট্রং, আর তারা দৌড়ানোর সময় কিন্তু নিজেদের ডানাও ইউজ করে, ফলে একটু বেশি লিফট পায়, সেই জন্য তাদের কিন্তু ধরা খুব মুশকিল হয়ে যায়। আর গুজ বা রাজহাঁস যদি ওয়াইল্ড হয়, মানে বন্য রাজহাঁস হয়, তাহলে তো তুমি ধরতেই পারবে না তাকে, বরং সে তোমার উপর অ্যাটাক করে দেবে। তো সেটাই বলা হয় ওয়াইল্ড গুজ চেস, মানে বুনো রাজহাঁসকে ধরার চেষ্টা করা কিন্তু একটা বৃথা চেষ্টা, কখনোই তোমার হাতে আসবে না। বৃথা চেষ্টা বা অর্থহীন অনুসন্ধানকে সেই জন্য ওয়াইল্ড গুজ চেস বলা হয়। রাজহাঁস ধরার চেষ্টা খুব কঠিন এবং অযৌক্তিক, সেই নিরর্থক চেষ্টাকেই বলা হয় ওয়াইল্ড গুজ চেস। সার্চিং ফর দ্যাট ওল্ড ফাইল ওয়াজ আ ওয়াইল্ড গুজ চেস। ইউ ওয়েন্ট অন আ ওয়াইল্ড গুজ চেস লুকিং ফর আ শপ দ্যাট ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, এবার 28 নম্বর ইডিয়ম দেখে নিই। টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, মানে সন্দেহ নিয়ে শোনা। দেখো আমাদের ফ্রেন্ড গ্রুপে কিছু ব্যক্তি থাকে না, ফ্রেন্ড গ্রুপে বা অফিসে বা স্কুলে কোচিংয়ে কিছু ছেলেপেলে থাকে যারা সবসময় ভাট বকতে থাকে, মানে কাঁচা ঢপ মারে সবসময়, মানে নিজে যা করে তা সবসময় বাড়ি ঝাড়িয়ে বলে। তো সেই সমস্ত লোকেদের কথা আমরা কী করি, যখন কোনো নর্মাল কথাও বলে আমরা কিন্তু একটা সন্দেহর সাথে সেটা শুনি, মানে ভাবি যে হ্যাঁ এর মধ্যে সত্যতা কমই থাকতে পারে। তো সেই সমস্ত ব্যাপারকেই সেই জিনিসটাকে প্রকাশ করতে আমরা ইউজ করি টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, মানে সন্দেহ নিয়ে শোনা। দেখো রোমানরা বিশ্বাস করতো কিছু খাবার লবণ দিলে সহজে হজম হয়, ঠিক তেমনই সন্দেহ দিলে কথাও সহজে গ্রহণ হয়। তো সেখান থেকে কিন্তু এসছে রোমানদের থেকে কিন্তু এই টেক উইথ আ গ্রেইন অফ সল্টের এই ইডিয়মটা এসছে, টেক উইথ আ গ্রেইন অফ সল্ট।
29 নম্বর তোমার ইডিয়মটা কী বলেছে, কল আ স্পেড, মানে একটা কোদালকে কোদালই বলা, মানে যেটা সত্যি সেটাই বলা, ঝেড়ে মানে সত্যি কথাটাই বলা সব সময়। প্রাচীন গ্রিসের লেখকরা বলতেন, প্রাচীন গ্রিসের অনেক ফিলোসফার, অনেক লেখক এসেছেন, তারাই মানে বুদ্ধিদীপ্ত লোকেরা এটাই বলেছে, একটা জিনিসকে তার প্রকৃত নামেই রাখাই সত্যি, সেটাই সততা। তাই সরাসরি কোনো কাজ কে বলাকে বা সত্যি প্রকাশ করাকে কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু এই ইডিয়মটা ব্যবহার করি, কল আ স্পেড, সরাসরি সত্য কথা বলা। 30 নম্বর ইডিয়ম হলো পিস অফ আ কেক মানে খুব সহজ কাজ। এটা তোমরা শুনেছো, ইডিয়মটা খুবই ইজি একটা ইডিয়ম, অনেকেই শুনেছো। পিস অফ আ কেক মানে খুব সহজ কাজ। আমেরিকান কী করা হতো আমেরিকান কোনো প্রতিযোগিতায় সহজ কাজ শেষ করলে পুরস্কার হিসাবে কেক দেওয়া হতো, তাই সহজ কাজকে বলা হয় পিস অফ কেক। এবার 31 নম্বর ইডিয়ম হলো ক্রাই ওভার স্প্লিট মিল্ক মানে যেটা হয়ে গেছে তার জন্য তাকে তা নিয়ে অনুতাপ করা বা দুঃখ করা, এটাকেই বলা হয় ক্রাই ওভার স্প্লিট মিল্ক। দেখো, আগে দুধ কিন্তু ছিল খুব মূল্যবান, যেহেতু মানুষ আগে গবাদি মানে পশুপালনই বেশি করতো কৃষিকাজের আগে। তো দুধ যদি একবার পড়ে যেত, তার মানে পড়ে গেল, সেটা নষ্ট হয়ে গেল, মাটি শুষে নিল, সেই দুধ আর ইউজ করা যাবে না বা কোনোভাবেই সেটা আর ফিরে পাওয়া যাবে না। তাই সেখান থেকে কিন্তু এসছে ক্রাই ওভার স্পিল মিল্ক, মানে দুধটা পড়ে গেছে কিন্তু তার সেটা নিয়ে কেঁদে যাচ্ছে, নিজের কাছে যে অবশিষ্ট দুধটা আছে সেটার ওপর ফোকাস নেই, কিন্তু যতটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে সেটার ওপর ফোকাস করে কেঁদে যাচ্ছে। সেটাকে বলা হয় ক্রাই ওভার স্প্লিট মিল্ক, মানে যেটা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করা বা অনুতাপ করা। পোকার ফেসের ইডিয়মটার মানে এই ছবিটা দেখলেই বুঝে যাবে। পোকার ফেস এক্সপ্রেশনলেস, খুশি হোক, রাগ হোক, তারপর গর্ববোধ হোক, প্রাইড হোক, বা যে কোনো যেই যত সমস্ত এক্সপ্রেশন হোক, একই রকম এক্সপ্রেশন এই লোকটাই দিতে পারে। তাই জন্য পোকার ফেস মানে মনে রাখবে, এর মুখটাই যেন মনে আসে পোকার ফেস শুনলে। পোকার ফেস মানে এক্সপ্রেশনলেস, খুব ইম্পর্টেন্ট কিন্তু ইডিয়মটা মনে করো না, কারণ এটা অনেকবার এসছে প্রশ্নে। 2025 সালের কথাই বলছি, 3-4টে পরীক্ষায় এসছে, স্টেনো, MTS, আর এসছে তোমার CHSL বা CGL, 3-4টে পরীক্ষায় এসছে পোকার ফেস মানে হলো হাইডিং ইমোশন বা এক্সপ্রেশনলেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।